এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বাইরে তখন বৃষ্টিটা বেশ ভালো জোরেই হচ্ছে। অতুল বলে উঠল, সালা কেন যে এই নিউজ চ্যানেলের ক্যামেরাম্যান হতে গেলাম কে জানে। আমি মুচকি হেসে বললাম, কি আর করবি ভাই, ওই একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। অতুল কি যেন একটা বলে উঠল, কিন্তু তার কথাটা ছাপিয়ে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একখানা বিদ্যুৎ রেখা গর্জে উঠল। ঠিক সেই মুহূর্তে আমাদের ড্রাইভার বলে উঠল, দাদা, সামনে জল জমেছে, গাড়ি আর যাবে না যে। অতুলের মেজাজ আজ সপ্তমে। সে বলে উঠল, আমি বলেছিলাম আজ না বেরিয়ে একেবারে কাল সকালে বেরোতে, কিন্তু আমার কথা কেউ শুনলে তবে তো। আমি বললাম, দেখ ভাই, বিরক্ত হোস না, আজই এলাম কারণ এমনিতেই জায়গাটা এখনও হাইলাইট হয়নি। আর আবহাওয়ার যা ছিরি, আজ আর কোনো নিউজ চ্যানেল থেকে কোনো রিপোর্টার আসবে বলে তো মনে হয় না। তাই সব চ্যানেলের আগেই ব্রেকিং নিউজটা তুলে ধরবে আমাদের চ্যানেল। আর যদি আমাদের কাজে বস একবার খুশি হয় তাহলেই তো প্রমোশন রে। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রতনদা, জায়গাটা এখান থেকে আর কত দূর? রতনদা বলল, এই তো দাদা, বেশি দূর নয়, ওই আধা মাইল মতো। অতুল আঁতকে উঠে বলল, এই বাদলাবেলায় ওই মাটির রাস্তায় আধ মাইল হাঁটতে হবে? আমি ওর কথায় কান্না দিয়ে বললাম, রতনদা, তুমি তাহলে গাড়ি নিয়ে বরং এখানে অপেক্ষা করো, আমরা নিউজটা কভার করে ফিরছি। হ্যাঁ দাদা, ঠিক আছে, সাবধান কিন্তু, দেখে শুনে যাবেন। আমি আর অতুল বর্ষাতি পরে নেমে পড়লাম গাড়ি থেকে। দুজনের হাতেই রয়েছে টর্চ, এছাড়া আমার হাতে মাইক্রোফোন আর অতুলের কাঁধে ক্যামেরা। বৃষ্টিটা প্রায় ধরে এসেছে, কিন্তু সম্পূর্ণ থামেনি। চারিদিক ব্যাঙের ডাকে মুখরিত হচ্ছে। খুব সাবধানে চলেছি আমরা। একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে এসে ঝাপটা মারছে মুখে। আমাদের কাছে খবর আছে, পলাশডাঙ্গা গ্রামে যে গ্রামীণ হাসপাতালটা আছে তার পাশেরই একটা দিঘিতে পাওয়া গেছে বস্তাবন্দি একটা লাশ। জায়গাটাতে পৌঁছে দেখলাম একটা বেশ মাঝারি রকমের ভিড় জমেছে। স্থানীয় থানার পুলিশ ভিড় সামলাতে ও প্রাথমিক তদন্ত করতে ব্যস্ত। আমি বললাম, অতুল, ক্যামেরা রেডি তো? একদম গুরু। তাহলে শুরু করা যাক। আমরা আমাদের কাজ শুরু করলাম। সম্পূর্ণ নিউজটা কভার করতে প্রায় ঘন্টা চারেক কেটে গেল। পুলিশ ততক্ষণে লাশ নিয়ে চলে গেছে। যে ভিড়টা এতক্ষণ জমেছিল তাও আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে। অতুল বলল, চল এবার তাহলে বেরিয়ে পড়ি, আমাদের কাজ তো শেষ। ঘটনাটা তাহলে আমাদের চ্যানেলই প্রথম কাস্ট করবে, কি বলিস? ওর কথায় আমি সায় দিয়ে বললাম, যা বলেছিস। এখনও তো অন্য কোনো চ্যানেলের রিপোর্টারকে দেখলাম না, বোধহয় খবর সেরকম ছড়ায়নি, বুঝলি তো। আমি আর অতুল ফিরে এলাম আমাদের গাড়িতে। পরের দিন খবরটা ব্রেকিং নিউজে এলো। আমার আর অতুলের কাজে বস বেশ খুশি হয়েছিলেন। আমাদের পিঠ চাপড়ে তিনি বলেছিলেন, সাবাস ইয়ংম্যান, ঝড় বাদলা মাথায় নিয়ে সবার আগে তোমরাই এই নিউজটা কভার করে এনেছো। আমি আশা করিনি তোমরা পারবে। চাকরির শুরুতেই সবাই এমন কাজ পারে না হে, কিন্তু তোমরা করে দেখিয়েছো। আজ আমি আর সামান্য রিপোর্টার নই, এই চ্যানেলের সম্পাদক। আর অতুল এই চ্যানেলের কাজ ছেড়ে দিয়ে নিজের একখানা ব্যবসা শুরু করেছে। অনেক দিন হয়ে গেল তার সাথে কোনো যোগাযোগ নেই। কিছু পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে পলাশডাঙ্গার কেস ফাইলটা পেলাম, তাই মাথার ভেতরে ভেসে উঠেছিল সেই দিনটার কথা, আমার আর অতুলের প্রথম নিউজ কভার করতে যাওয়ার দিন। আমি বোধহয় বেশ অনেকটাই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। সম্বিত ফিরল ফোন রিং হওয়ার শব্দে। রিসিভারটা কানের কাছে এনে হ্যালো বলতেই ওপার থেকে প্রশান্ত বলে উঠল, স্যার, আমাদের অফিস পিকনিকের জন্য যে স্পটটা বুক করা হয়েছিল ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তা আপনার কাছে কি কোনো ভালো ঠিকানার হদিশ আছে? একটু শান্ত গ্রাম্য পরিবেশ হলে বেশি ভালো হতো আর কি। আমি বললাম, পলাশডাঙ্গা। প্রশান্ত বলল, সেটা আবার কোথায়? আছে হে আছে, আর তুমি যেমন চাইছো একেবারে ঠিক তেমনই, সবুজে ঘেরা শান্ত একখানা গ্রাম। আর তার উপর একটা বিশাল দিঘিও আছে, বুঝলে, উপরি পাওনা। তাহলে স্যার আপনার কথা মতো আমি সব ব্যবস্থা করে ফেলছি। পরশুদিন তাহলে আমরা সবাই যাচ্ছি পলাশডাঙ্গা।
জায়গাটায় সামান্য আধুনিকতার ছাপ পড়েছে। মাটির রাস্তা বদলে পিচ পড়েছে। প্রশান্ত ছেলেটা বেশ করিতকর্মা, সে সব ব্যবস্থা করে রেখেছে। হাসপাতালটার উল্টো দিকের একটা মাঠে, অর্থাৎ দিঘির ঠিক পাশেই আমাদের পিকনিক স্পটটা। হাসপাতালটাও সামান্য বেড়েছে, আর বোধহয় আগের তুলনায় একটু আধুনিকও হয়েছে। আমার সেই প্রথম দিনটা স্মৃতির কথা আবার মনে পড়ল। এই সেই দিঘি যেখানে পাওয়া গেছিল একখানা বস্তাবন্দি পচাগলা লাশ। সারাদিনটা বেশ ভালোভাবেই কাটল। নানান রকমের খেলাধুলা, খাওয়া দাওয়া, আর একদম হালকা সুরে গান বাজনা। কখন যে দিন গড়িয়ে গেছে তা কারোর খেয়ালই ছিল না। কিন্তু এবার যে ফিরতে হবে। দুখানা গাড়িতে করে আমরা এসেছি, একটাতে আমি আর প্রশান্ত, আর অন্যটাতে বাকিরা। সব কিছু গুছিয়ে নিতে নিতে সন্ধেটা বেশ ঘনিয়ে এলো। অন্যান্য স্টাফ সমেত গাড়িটা বেশ কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে। আমি আর প্রশান্ত সব কাজ গোছাতে গিয়ে এই দেরি। চারিদিকে এক অপার নিস্তব্ধতা। সারাদিন যে জায়গাটায় এত আনন্দ করেছি তা এখন হয়ে উঠেছে বিষাদময়। স্যার, সব কমপ্লিট, চলুন এবার তাহলে যাওয়া যাক। আমি বললাম, দাঁড়াও না একটু, এই পরিবেশটাকে একটু অনুভব করো। জানো প্রশান্ত, এই জায়গাটাই ছিল আমার সাংবাদিকতা জীবনের প্রথম কর্মস্থল। হ্যাঁ স্যার, জানি। আপনি আর বোধহয় অতুল ছিল ক্যামেরা পার্সন হিসেবে, তাই তো? হ্যাঁ, একটা মৃদু হাওয়া দিচ্ছে, তারই ধাক্কায় দিঘির জলে স্পন্দন জেগেছে। কেমন একটা ক্ষীণ স্বরে ছলাৎ ছলাৎ করে জলের শব্দ হচ্ছে। আমি একটা সিগারেট ধরিয়ে বললাম, ঠিক আছে, তুমি তাহলে গাড়িটা স্টার্ট দাও, আমি উঠছি। একবার, দুবার, তিনবার প্রশান্ত গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ি আর স্টার্ট হলো না। প্রশান্ত গাড়ি থেকে নেমে এসে বলল, কি হলো বলুন তো স্যার। আমিও তো বুঝতে পারছি না কিছুই। অন্ধকারটা আরও গাঢ়ত্ব ধারণ করেছে। দুজনে মিলে বোনেট খুলে ইঞ্জিন দেখছি, হঠাৎ দিঘির জলে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। আমরা চমকে উঠলাম। কি হলো ব্যাপারটা? আশেপাশে তো কেউ নেই, তাহলে কি পড়লো দিঘির জলে? আর বেশ জোরেই শব্দটা হয়েছে। প্রশান্ত বলে উঠল, স্যার, আমি বরং গিয়ে একবার দেখে আসি, আপনি ততক্ষণ এই গাড়িটা দেখুন। বলেই প্রশান্ত আওয়াজটা লক্ষ্য করে হাঁটা মারল। গাড়িটা ঠিক হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, প্রশান্ত এখনো ফিরল না কেন? আমি ফোনের টর্চটা জ্বালিয়ে আওয়াজটা দিঘির যে জায়গাটা থেকে এসেছিল তা লক্ষ্য করে হাঁটতে লাগলাম। দিঘিটা আয়তনে বিশাল, তার চারপাশে প্রায় ছোটোখাটো একটা বনভূমি গড়ে উঠেছে। গাছপালার ফাঁকে ঘন অন্ধকার। আমি ডেকে উঠলাম, প্রশান্ত, প্রশান্ত, কিন্তু কোনো সাড়া পেলাম না। গাছগাছালির জটলা পেরিয়ে কিছুটা ফাঁকা, তারপরেই শুরু হয়েছে দিঘির জল। টর্চের আলোয় দেখলাম প্রশান্ত দিঘির পাড় ঘেঁষে বসে আছে। আমি তার কাছে গিয়ে বেশ রেগেই বললাম, এতক্ষণ ধরে তোমাকে খুঁজছি আর তুমি এখানে বসে আছো, মশকরা করছো নাকি? কিন্তু প্রশান্ত কোনো উত্তর দিল না, শুধু আঙুল তুলে দিঘির একদিকে ইশারা করলো। আমি সেদিকে তাকিয়ে আঁতকে উঠলাম। ওটা কি? একটা প্রায় পচে গলে আসা লাশ ভাসছে দিঘির জলে। আমি বললাম, প্রশান্ত চলো এখান থেকে, না হলে আবার পুলিশের ঝামেলা হবে। কেমন একটা অপ্রাকৃত স্বরে প্রশান্ত বলে উঠল, আজ আর কেউ আসবে না স্যার। বলেই সে হাসতে লাগলো। আর একবার দিঘির জলের দিকে চোখ গেল। না, ওখানে তো কোনো লাশ নেই। আমার মাথার মধ্যে সব কেমন গুলিয়ে যেতে লাগলো। পরের দিন ব্রেকিং নিউজে হেডলাইন বেরোলো যে পলাশডাঙ্গায় দিঘির পাড়ে পাওয়া গেছে জোড়া লাশ। অন্য কোনো চ্যানেলের নতুন রিপোর্টার হয়তো আবার এই নিউজটাই কভার করতে আসবে এখানে।